হ্যালো টেক লাভার্স, আমি ওয়াহিদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। এবং আজকে আমার হাতের এই ফোনটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলতে চলেছি আমরা। বাংলাদেশের মার্কেটে রিয়েলমি রিলিজ করলো তাদের আরো একটা এন্ট্রি লেভেলের স্মার্টফোন রিয়েলমি C33। কয়েকদিন আগে রিয়েলমি C30 রিলিজ করেছিল তারা, এবং আমরা অনেক সমালোচনা করেছিলাম, বেশ কিছু ফ্ল ছিল সেই ফোনে। সেই ফ্লগুলো ঠিক করে ফেলা হয়েছে নতুন নামে নতুন ডিজাইনে। ভিডিও শুরু করার আগে দুইটা জিনিস বলা খুবই জরুরি। একটা হচ্ছে এই ফোনের দাম 12,999 টাকা, মানে 13,000 টাকা দিলে আপনাকে 1 টাকা ফেরত দিতেও পারে, নাও দিতে পারে। আর একটা জরুরি জিনিস, সেইটা হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশনটা অন করতে হবে এবং এঙ্গেজমেন্ট রাখতে হবে। এই ধরেন আপনি যে ভিডিওটা এত কষ্ট করে দেখলেন, লাইক বাটনে প্রেস করে একটা প্রমাণ রেখে যান, অথবা কমেন্টে জানান কি ভালো লাগলো কি ভালো লাগলো না। বাই দ্য ওয়ে, এই ফোনে কিন্তু সারপ্রাইজিং একটা ব্যাপার আছে যেটা আমাদেরকে বিস্মিত করেছে। আমরা কাজ করতে গিয়ে হঠাৎ খেয়াল করলাম যে আরে বলে কি, এই ফোনে এটা কিভাবে। চ্যালেঞ্জ শুরু করে ফেলি এবং আপনাদেরকে বিস্তারিত জানাই এই ফোনটা কাদের জন্য ভালো হবে, কি ভালো রয়েছে, কি খারাপ রয়েছে, ইত্যাদি ইত্যাদি। ভাই, এই ফোনটা হাতে নিয়ে প্রথমেই আপনার নজরে আসবে এর পেছনের ডিজাইনটা। মা গো মা, আসলে এইটারে কি বলা যায় আমি বুঝতেছি না। ডিজাইনটা দেখে প্রথমে আমার মাথায় যে নামটা আসছে সেটা হচ্ছে ঝাঁকানাকা। সিরিয়াসলি, এটা সত্যি সত্যি একটা ঝাঁকানাকা ডিজাইন। তবে রিয়েলমি এই ডিজাইনটার একটা নাম দিছে, নামটা হচ্ছে বাউন্ডলেস সি ডিজাইন। বাউন্ডলেস সি মানে হচ্ছে বাধাহীন সমুদ্র ডিজাইন। সমুদ্রের কি কোনো বাধা আছে আসলে? এইটা দিয়ে রিয়েলমি আসলে কি বোঝাতে চেয়েছে আই এম নট শিওর। এবং এই ডিজাইনের সঙ্গে সমুদ্রের কি সম্পর্ক সেইটাও আমি ঠিক বুঝতেছি না। তবে ভাই, ডিজাইনটা ভালো লাগছে, এইটা নিয়ে কোনো সন্দেহ নাই। ডিজাইনটা সবারই ভালো লাগবে, খুবই চমৎকার লাগছে দেখতে। এবং এই টাইপের ডিজাইন এর আগে আমি কখনো দেখি নাই। প্লাস্টিক ফ্রেম, পলিকার্বনেটের ব্যাক, সেই সঙ্গে রয়েছে গ্লাস ফিনিশ। তারা আলাদা করে কোনো ক্যামেরা হাউজিং রাখে নাই, ডিরেক্টলি লেন্সগুলোকে ইমপ্লিমেন্ট করেছে এখানে, এবং আমার কাছে বেশ ভালোই লেগেছে দেখতে। বাদ বাকি সবকিছু রিয়েলমি C30-র মতো কোনো চেঞ্জ নাই। ইভেন সামনের দিকে তাকালেও আপনার প্রথমেই নজরে আসবে এর ডিউড আপ নচটা, আর বেজেলটা অনেক বেশি মনে হয়েছে বরাবরের মতো আমার কাছে। স্পেশালি নিচের দিকের বেজেলটা অনেক বেশি মনে হয়েছে, কিছুটা 2018-19 সালের ফোনগুলোর কথা আমাকে মনে করিয়ে দিয়েছে। তবে আমি বেশ খানিকটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি নিচের দিকে মাইক্রো ইউএসবি পোর্ট দেখে। ভাইয়া, 2022 সাল পার হয়ে 23 আসতে চলেছে, এখনো যদি আপনারা মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার করেন তাহলে এই দুঃখ আর রাখি কোথায়। আমরা ওজন পেয়েছি 187.5 গ্রাম, আর থিকনেস পেয়েছি 8.53, যদিও রিয়েলমি আরেকটু কম বলতেছে। 6.5 ইঞ্চির একটা আইপিএস ডিসপ্লেতে ব্যবহার করেছে তারা, এবং ভাই সেই আবার 270 পিপিআই এর একটা এইচডি প্লাস ডিসপ্লে, যেটার পিক ব্রাইটনেস হচ্ছে 400। ডে লাইটে একটু স্ট্রাগল করতে হয়েছে আমাদের, বিশেষ করে ডিরেক্ট সানলাইটে। আর ইনডোর কন্ডিশনে এর ডিসপ্লে নিয়ে কোনো সমস্যা নাই। আমাদের কাছে C30 যে ডিসপ্লে, ওই একই রকম ডিসপ্লেই মনে হয়েছে। রেসপন্সিভনেস খুব ভালোই পেয়েছি আমরা। এইটা আসলে স্পেশাল কিছু না, ডিসপ্লেটা বরাবরের মতোই এভারেজ টাইপের। তবে আমি অবশ্য একটু বেশি প্রত্যাশা করেছিলাম, বিশেষ করে C30-র দাম ছিল তো 10,000 টাকার নিচে, আর এইটার দাম যেহেতু 13,000 টাকা, এর ডিসপ্লেটা আর একটু বেটার হবে। অন্তত ফুল এইচডি না দিলেও পিপিআই আর একটু বেশি পাবো, এইটা প্রত্যাশা করেছিলাম। যাই হোক, দেয় নাই। বাজারের অবস্থা খুব একটা ভালো না, যা দিছে তাতেই খুশি হইতে হবে ভাইয়া। এইবার হার্ডওয়্যার নিয়ে কথা বলার পালা। ঝিকিমিকি ডিজাইন তো দেখলেন, ডিসপ্লের খবরও শুনলেন, এইবার হার্ডওয়্যার শুনুন। একই ভাইয়া, ওই যে C30 ছিল রিয়েলমির, কয়েকদিন আগে রিভিউ করলাম আমরা, সেম টু সেম, জাস্ট ওইটা ধরে এর মধ্যে বসাই দিছে। একটু কষ্ট পাইলাম ভাই, 3 GB র্যাম আর 32 GB ইন্টারনাল মেমোরি, একটু কম কম লাগছে আমার কাছে ভাই। 13,000 টাকা কম না কিন্তু। হ্যাঁ, এখানে 4 GB র্যাম দিয়ে 64 GB ইন্টারনাল মেমোরি দেওয়া উচিত ছিল। এনিওয়ে, অক্টাকোর প্রসেসর রয়েছে সেই একই রকম, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz। জিপিইউ পাবেন মালি G57। আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাবেন, সাথে রয়েছে রিয়েলমি UI S এডিশন। এটা ডিফারেন্ট, মানে লাইটার টাইপের ফোনের জন্য স্পেশালি ডিজাইন করা। এই জিনিসটাতে বেসিক্যালি আপনি স্টক অ্যান্ড্রয়েডের একটা ফিল পাবেন, এবং তারা তাদের পছন্দ মতো একটু কাস্টমাইজ করে নিয়েছে। তবে একই হার্ডওয়্যার সেটআপ হলেও আমরা AnTuTu স্কোর কিন্তু অনেক বেশি পেয়েছি। যেমন রিয়েলমি C30-তে পেয়েছিলাম 1,80,000, এবং C33-তে পেলাম 2,18,950। গিগবেঞ্চের স্কোরও বেশি পেয়েছি, সিঙ্গেল করে 335, মাল্টি করে 1,107। আমরা গেমিং ট্রাই করতে গিয়ে যেটা খেয়াল করলাম, আসলে খুব একটা যে সুবিধা করতে পেরেছে সেটা না। আমরা ফ্রি ফায়ার খেলেছি, বেশ ভালোই পারফরমেন্স পেয়েছি, যদিও হাই গ্রাফিক্স সেটিংসে এবং হাই ফ্রেম রেট দিয়ে আপনি খেলতে পারবেন না, মডারেট দিতে হবে। এবং অ্যাকশন সিকোয়েন্সগুলোতে যেটা খেয়াল করলাম, ভালোই ল্যাগ আর ফ্রেম ড্রপ পেয়ে যাবেন। পাশাপাশি
পাশাপাশি আমরা অ্যাসফাল্ট 9 গেমটা ট্রাই করেছি, এটা আবার খুব সুন্দর চলেছে, গ্রাফিক্স কোয়ালিটিও বেশ ভালো পেয়েছি। এছাড়া আমরা ছোট ছোট অন্যান্য গেমগুলো ট্রাই করেছি এবং বেশ সন্তোষজনক ছিল এর গেমিং পারফরমেন্স। সো দু একদিন গেমিং এর পরে যেটা বুঝলাম, এই ফোনটা মূলত গেমারদের জন্য রিকমেন্ডেড না। তবে আপনি যদি লাইটার টাইপের গেম খেলে থাকেন বা হেভি গেমার না হয়ে শখের গেমার হন, তাহলে আপনার জন্য এই ফোনটা ঠিক আছে। এর ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল। মাল্টিটাস্কিং একটু স্ট্রাগল করলেও অ্যাপ ওপেনিং টাইমটা আবার গতানুগতিক অন্যান্য রিয়েলমি ফোনের এন্ট্রি লেভেলের ফোনগুলোর চাইতে ভালো পেয়েছি আমরা। পেছনে 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর তারা ব্যবহার করেছে, সাথে দিয়েছে 0.3 মেগাপিক্সেলের আরো একটা এডিশনাল লেন্স, সামনে দিয়েছে 5 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এতে নাই কোনো ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, নাই কোনো ম্যাক্রো সেন্সর নাই, ঠিক আছে ভাই, কিন্তু একটা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর আপনারা দিতেন, বেশ কাজে আসতো ব্যাপারটা। ছবির কোয়ালিটি নিয়ে আসলে বিশেষ কিছু বলার নাই। রিয়েলমির এন্ট্রি লেভেলের ফোনগুলো আসলে অনেক বেশি লাইট হাংরি হয়, এই ফোনটাও আমাদের কাছে ঠিক সেই রকমই মনে হয়েছে। দিনের আলোতে বেশ ভালো ছবি আমরা পেয়েছি, যতই আলো কমতে থাকে ছবির কোয়ালিটি তত বেশি সফট হয়ে যায়। এই রেঞ্জের ফোনগুলোতে সাধারণত ডাইনামিক রেঞ্জ খুব একটা ভালো থাকে না, এই ফোনটাতেও ঠিক সেই ব্যাপারটাই খেয়াল করলাম। এক্সপোজার কন্ট্রোলে একটু গন্ডগোল রয়েছে, কিছু ছবিতে বেশ ভালো কন্ট্রোল করতে পেরেছে, আবার কিছু কিছু ছবিতে ওভার এক্সপোজড করে ফেলেছে। তবে কালার টোনটা ন্যাচারাল রাখতে পেরেছে তারা, এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সেলফি ফটোগ্রাফির কথা বলতে গেলেও সেই একই কথা বলতে হয়, আসলে ওকে টাইপের ক্যামেরা, খুব বেশি প্রত্যাশা করলে আপনাকে একটু হতাশ করতে পারে, বাট ওভারঅল 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরার কাছ থেকে এর চাইতে বেশি কিছু আসলে আমরা আশা করি নাই। রেয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজুলেশনে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। স্টাবিলাইজেশনের অবস্থা খুব একটা সুবিধার না। আর এটা হচ্ছে Realme C33 ফ্রন্ট ক্যামেরার ভিডিও স্যাম্পল। আশা করছি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। ওয়াইডনেসের অনেক ঘাটতি আছে, এই দেখেন আমার হাতটা একেবারে সামনে নিয়ে আসছি, তারপরেও মনে হচ্ছে যেন আমি ক্রপ হয়ে গিয়েছি। এনিওয়ে, যে সাউন্ড আপনারা শুনছেন এটা সরাসরি Realme C33 দিয়ে রেকর্ড করা। সো ক্যামেরার কনক্লুশনে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের প্রত্যাশা আরেকটু বেশি ছিল। তবে একটা ব্যাপার ভালো লেগেছে, তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এইবার ইমপ্লিমেন্ট করেছে পাওয়ার বাটনের সঙ্গে, যেটা খুবই ফাস্ট, এটা নিয়ে কোনো কথা হবে না। টোটাল সেটআপটাকে পাওয়ার আপ করবে 5000 mAh এর ব্যাটারি, এটা তো এখন স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে। সাথে 10 ওয়াটের একটা চার্জার আপনি পেয়ে যাবেন, যেটা দিয়ে এই ফোনকে ফুল চার্জ করতে ভাই 2.5 ঘন্টার মতো সময় লাগে। সেই সাথে আমরা এর লাউড স্পিকারটা একটু টেস্ট করছিলাম এবং যেটা খেয়াল করার আগে একটু শোনাই আপনাদেরকে। ডিটেইলের একটু ঘাটতি আছে এবং ফুল ভলিউমে একটু দেখলাম যে ডিস্টর্ট হয়ে যাচ্ছিল সাউন্ডটা। আদার দ্যান দ্যাট এটা ঠিকই আছে। তবে এই ফোনটা ওয়াইফাই সিগন্যাল খুব ভালোভাবে রিসিভ করতে পারে, অনেক দূর পর্যন্ত আমরা সিগন্যাল পেয়েছি। পাশাপাশি এর যে নেটওয়ার্ক সিগন্যাল এটাও বেশ ভালো ছিল। একটা জায়গায় এসে তো আমাদের চোখ আটকে গেল ভাই, এই 13,000 টাকা দামের একটা ফোনের মধ্যে এনএফসি দিয়েছে তারা, মানে কেমনে কি বুঝলাম না ব্যাপারটা। এনএফসি তো সাধারণত আমরা একটু দামি মোবাইলে দেখি, যাই হোক খুব দরকারি একটা জিনিস, এক ফোন থেকে আর এক ফোনে ডেটা ট্রান্সফারের জন্য এনএফসি বেশ কাজে আসে। আশা করছি আপনাদের অনেকের কাজে আসবে এই অপশনটা। এবার কথা বলবো এই ফোনের যে ব্যাপারগুলো আমাদের কাছে খুব বেশি ভালো লাগে নাই, ইমপ্রুভমেন্টের অনেক জায়গা ছিল। প্রথমেই বলতে হয় এই ফোনটার মাইক্রো ইউএসবি পোর্ট, একবার বলেছি যদিও, আর এতে সেকেন্ডারি কোনো নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন নাই, সেটা ঠিক আছে মেনে নিলাম, বাট ভাই 3GB 32GB তো মেনে নিতে পারলাম না। যদিও এটাকে এক্সটেন্ড করা যাবে, বাট স্টিল 4GB 64GB 13,000 টাকায় খুব ভালোভাবে ডিজার্ভ করে। আর এই জিনিসটারে আমি নেগেটিভ বলবো না পজিটিভ বলবো বুঝতেছি না, পেছনের ডিজাইনটা আসলে অনেক বেশি ঝাঁকানাকা হয়ে গেছে আর কি। এটা ছেলেদের একটু কম পছন্দ হতে পারে, হয়তো আমাদের মা বোনেরা অনেক বেশি পছন্দ করবেন। স্পার্কেল ইফেক্ট, এর মধ্যে আবার দিছে কিছু লাইটিং ইফেক্ট, সবকিছু মিলিয়ে অনেক বেশি গর্জিয়াস হয়ে গেছে আর কি, যদিও এটা অনেকের ভালো লাগবে। আচ্ছা, তাহলে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের ভিডিওর। 13,000 টাকায় এই ফোনটা কতটুকু রিকমেন্ড করবো আমরা? ভালোভাবেই করব, তার কারণ হচ্ছে এই ফোনে বেশ কিছু পজিটিভ দিক রয়েছে। খুব ভালো বিল্ড কোয়ালিটি, হ্যান্ড ফিল ভালো, দেখতে প্রিমিয়াম লাগে, চমৎকার একটা ডিসপ্লে আছে, 5000 mAh এর ব্যাটারি আছে, যদিও 10 ওয়াট দিয়ে মাইরা দিছে আর কি, 18 ওয়াট দিলে ভালো হইতো। আপনি যদি গেমার না হয়ে থাকেন এবং ক্যামেরা এত আপনার লাগে না, একটা ফোন দরকার, খুব টেকসই হবে, অনেক দিন ধরে চালাইবেন। আপনি সেকেন্ডারি ফোন হিসেবে একটা ফোন খুঁজতেছেন বা আপনার বাবা মাকে দেওয়ার জন্য একটা ফোন খুঁজতেছেন, তাদের জন্য আসলে এই ফোনটা বেশ ভালো একটা অপশন হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে, এবং Realme C33 আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। সামনে কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।